আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করতেছি মহান রাব্বুল আলামিনের নামে, যিনি আমাদের তার করুণা দিয়ে বাঁচিয়ে রেখেছেন। আজকের লাইভটি গ্রাম পুলিশের সম্ভাবনা, গ্রাম পুলিশের অগ্রগতি, গ্রাম পুলিশের শ্রমবৃদ্ধি নিয়ে কথা বলতে এসেছি। প্রিয় শুভাকাঙ্ক্ষী ভাই বোন বন্ধুরা, ঘোষণা দিয়েছিলাম রাত 9টায় লাইভে আসব, কিন্তু অনিবার্য কারণবশত দেরি হয়ে যাওয়ার কারণে আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। প্রিয় গ্রাম পুলিশ ভাই ও বোনেরা, যে যেখান থেকে লাইভটি দেখছেন এবং পরবর্তীতে দেখবেন, সকলকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। পাশাপাশি সকলের কাছে বিনয়ের সাথে অনুরোধ করছি লাইভটি শেয়ার করে দেওয়ার জন্য। আসলে আমরা গ্রাম পুলিশ সদস্য, সামনে আসন্ন ঈদুল আজহার, পশু কোরবানি করার মতন আর্থিক সামর্থ্য আমাদের কারণ নাই। আমরা যৎসামান্য যে বেতন ভাতা পাই, কিছু কিছু উপজেলায় এই বেতন ভাতাটিও ঈদের আগে পরিশোধ করা হয়নি, বকেয়া রয়েছে। আর যেসব উপজেলায় এই বেতন ভাতাগুলো বকেয়া রয়েছে, তাদের ঈদ আনন্দটি কীভাবে কাটবে এটি আপনারা সকলেই অনুধাবন করতে পারেন। আজকের যে লাইভটি, সেই লাইভে আমি বেশ কিছু আলোচনা আপনাদের সাথে করব, যদিও আলোচনাগুলো অতি জরুরি এবং মূল্যবান, তাই লোকজন আস্তে আস্তে যুক্ত হয়ে গেলেই আমি মূল কথায় চলে যাব। প্রিয় সাথী বন্ধুরা, প্রতিনিয়তই এবং প্রতিদিনই অনেক গ্রাম পুলিশ সদস্য ভাই বোনরা ফোন দিয়ে তাদের বিষয়ে জানতে চান। আসলে কি জবাবটি দেব, জবাব দেওয়ার মতো কথা থাকে না। ভিডিও বা পোস্টে আকার ইঙ্গিতে কোনো কথা বললেও সেখানে বিরূপ মন্তব্য আসে। এক শ্রেণীর গ্রাম পুলিশ সদস্যরা না বুঝেই আন্দাজে একটি বাজে মন্তব্য করে বসেন, যেটি একজন গ্রাম পুলিশ সদস্যর হিসাবে তাদের কাছে আমাদের কাম্য নয় এবং প্রত্যাশাও করি না। তারপরেও তারা করে থাকে। করুক বাজে মন্তব্য, তাদের মহান রাব্বুল আলামিন শুভবুদ্ধির উদয় ঘটাক, এমনটাই প্রত্যাশা করছি। আপনারা সকলে জানেন, গ্রাম পুলিশ বাহিনীর কল্যাণে, গ্রাম পুলিশ বাহিনীর উন্নয়নের জন্য গ্রাম পুলিশ বাহিনী কর্মচারী ইউনিয়ন 1990 সালে গঠন করা হয়েছিল। সেই গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়ন দুটি ভাগে বিভক্ত হয়ে পড়েছিল এবং দুটি গ্রুপের ভিন্ন ভিন্ন মত থাকার কারণে উপরস্থ সরকারের দায়িত্বশীল কর্মকর্তারাও দ্বিধাদ্বন্দ্বে ভুগত। গ্রাম পুলিশ সদস্যদের যেমন দাবি ছিল যে সকল কমিটিকে একটি প্ল্যাটফর্মে দাঁড়াতে হবে এবং একটি দাবি করে গ্রাম পুলিশ বাহিনীর উন্নয়নে কাজ করে যেতে হবে। আপনাদের দাবির প্রেক্ষিতে এবং সরকারের দায়িত্বশীল ব্যক্তিরাও বলেছিলেন যে আপনারা দুটি কমিটি এক হয়ে যান। সেই জায়গা থেকে গ্রাম পুলিশ বাহিনী কর্মচারী ইউনিয়নের দুটি গ্রুপ কিন্তু সমন্বয় করেছে, এক হয়েছে, একটি সমন্বয় কমিটি গঠন করেছে। সামনে তারা হয়তো দুই কমিটি সম্মিলিতভাবে একটি গঠনমূলক এবং গ্রহণযোগ্য কমিটি হয়তো আপনাদেরকে উপহার দিবেন। পাশাপাশি দুই কমিটি একত্রিত হয়ে গ্রাম পুলিশ বাহিনীর উন্নয়নের জন্য তারা কাজ করছে এবং তারা দৌড়ঝাঁপ করছে। অন্যদিকে মহামান্য হাইকোর্টে আমাদের একটি রিট পিটিশন মামলা হয়েছিল, যে মামলার প্রধান বাদী ছিল লাল মিয়া, এবং ওই মামলাটি পরিচালনার জন্য একটি কমিটি হয়েছিল, রিট বাস্তবায়ন কেন্দ্রীয় কমিটি। সেই কমিটির সভাপতি ছিল জনাব মোহাম্মদ উজ্জ্বল খান।
হাইকোর্টের সেই মামলাটি রায় হওয়ার পরে সরকার পক্ষ অর্থাৎ রাষ্ট্র সুপ্রিম কোর্টে মামলাটি আপিল করে এবং মামলাটি আপিল ডিভিশনে চলমান থাকে। রিট বাস্তবায়ন কেন্দ্রীয় কমিটি তারা সার্বক্ষণিক চেষ্টা চালিয়ে গেছে মামলাটি শুনানি করানোর জন্য। যেহেতু এটি একটি আইনি প্রক্রিয়া, আইনের মারপ্যাচ, সেই জায়গা থেকে রিট বাস্তবায়ন কেন্দ্রীয় কমিটি আপনাদের প্রত্যাশা অনুযায়ী মামলাটি যে সময়টি আপনারা শুনানি চেয়েছেন তারা হয়তো সেটি করতে পারেনি, কিন্তু যেহেতু মামলাটি সুপ্রিম কোর্টের আপিল ডিভিশনে চলমান রয়েছে, একসময় সেই মামলাটির কিন্তু রুল নিষ্পত্তি রাষ্ট্রকে করতে হবে এবং মামলাটি শুনানি হবে। অত্যন্ত দুঃখ এবং কষ্টের বিষয় হল গ্রাম পুলিশ বাহিনীর একটি উন্নয়ন, একটি সমৃদ্ধি, একটি অগ্রগতি তৈরি হয়েছিল এবং প্রক্রিয়াটি অপেক্ষমানও রয়েছে। এরই মধ্যে হঠাৎ করে 29শে এপ্রিল লাল মিয়া আরও একটি কমিটিকে জানান দেওয়ার জন্য ঢাকা প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেয় এবং লাল মিয়া 29 তারিখ থেকে অবস্থান কর্মসূচি পালনের উদ্যোগ নেয় এবং পালন করতে থাকে। টানা 43 দিন তারা অবস্থান কর্মসূচি পালন করে। এই 43 দিনের মধ্যে আমরা দেখেছি যে সেখানে একটি ব্যানার টাঙানো হয়েছিল, বঙ্গবন্ধুর আদর্শে গ্রাম পুলিশ বাহিনী কেন্দ্রীয় কমিটি এই নামে একটি ব্যানার সেখানে টাঙিয়ে তারা আন্দোলন শুরু করে এবং 43 দিন আন্দোলন শেষে গত 10 তারিখে, চলতি মাসের 10 তারিখে একটি সাংবাদিক সম্মেলনের ঘোষণা দেয়। সাংবাদিক সম্মেলনের কথা শুনে অনেক গ্রাম পুলিশ সদস্যরাই ভেবেছিল হয়তো জাতীয়করণের কোনো না কোনো আশ্বাস আসতে পারে। আমি হতাশ হয়েছিলাম এ কারণে যে লাল মিয়া হাইকোর্টের সেই রিট মামলার 1 নম্বর বাদী, যে রায়টি বর্তমান সুপ্রিম কোর্টের আপিল ডিভিশনে চলমান, উচিত ছিল সেই মামলাটির শুনানি কিভাবে করানো যায় সেই প্রচেষ্টাটি চালিয়ে যাওয়া গ্রাম পুলিশ সদস্যদের সাথে নিয়ে। কিন্তু তিনি মামলার থেকে সরে এসে হঠাৎ করে আন্দোলনের ঘোষণা দেয়। প্রতিনিয়ত 7 থেকে 8 জন করে গ্রাম পুলিশ সদস্য এই কর্মসূচিটি পালন করে। টানা 43 দিনের মধ্যে 50 জন গ্রাম পুলিশ সদস্যকে ওই কর্মসূচিতে অংশগ্রহণ করতে পারেনি। এতে ক্লিয়ার বোঝা যায় সাধারণ গ্রাম পুলিশ সদস্যগণ তাকে প্রত্যাখ্যান করেছে, কিন্তু সে সেটিকে মাথায় না নিয়ে তার লক্ষ্য এবং উদ্দেশ্য পূরণের জন্য 10 তারিখে সাংবাদিক সম্মেলন দেয় এবং তার বঙ্গবন্ধুর আদর্শে গ্রাম পুলিশ বাহিনী কেন্দ্রীয় কমিটির জানান দেয় এই কমিটিকে প্রতিষ্ঠিত করার জন্য। এম লাল মিয়া যখনই ফেসবুকে পোস্ট দেয় আলহামদুলিল্লাহ, তার অনুসারীরাও সেখানে কমেন্ট করে আলহামদুলিল্লাহ। যদি লাল মিয়ার বিপক্ষে কেউ কথা বলে তাহলেই তার অনুসারীরা তাকে ধরে বসে এবং অকথ্য ভাষায়, অশালীন ভাষায় মন্তব্য করে বসে। আপনারা সকলেই দেখেছেন আমি যে ভিডিওগুলো ছাড়ি, এই ভিডিওগুলোর একটি অন্তর্নিহিত তাৎপর্য থাকে, যার অর্থ অনেকে বুঝে না,
আবার অনেকে না বুঝেও বাজে মন্তব্য করে বসে। এটা আসলেও একটা কষ্টজনক, দুঃখজনক এবং লজ্জাজনক। এরপরেও আমরা দেখেছি কর্মচারী ইউনিয়নকে ব্যঙ্গ করে, কর্মচারী ইউনিয়নকে নানাভাবে অপদস্থ করার জন্য নানান ধরনের পোস্ট, ভিডিও সব কিছুই করা হয়েছে। সর্বশেষ গ্রাম পুলিশ সদস্যরা সুখবর শীঘ্রই আসছে আলহামদুলিল্লাহ, এই কথাগুলোর মানে অনেকেই বুঝতে চায় না। আলহামদুলিল্লাহ বলতে শুধু গ্রাম পুলিশের উন্নয়ন হলেই যে আলহামদুলিল্লাহ বলবে এমনটি নয়। আমি একটি ভালো কাজ করেছি বা আমি একটি কাজে, আমার ব্যক্তিগত কাজে জয়ী হয়েছি, আমি সেখানে বলতেই পারি আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহর অর্থ অনেকে না বুঝেই কমেন্ট করে বসেন। সুখবর, ভালো খবর, অপেক্ষা করুন, ধৈর্য ধরুন, সাথে আছি, পাশে আছি। গ্রাম পুলিশ সদস্যদের এ ধরনের কথা বলা হচ্ছে, যেগুলো নিয়ে আপনারা অনেকেই বিভ্রান্তিতে পড়ে যাচ্ছেন। লাল মিয়ার একটি পোস্ট আমি লক্ষ্য করেছি, সেখানে সে বলেছে বৃহত্তর স্বার্থ উদ্ধারের জন্য হয় গ্রাম পুলিশদের আন্দোলনে নামতে হবে, না হয় সরকারের সাথে সমঝোতা করতে হবে। কথাটা কিন্তু অপ্রিয় হলেও সত্য, যে বৃহত্তর স্বার্থের জন্য হয় সরকারের সাথে সমঝোতা করতে হবে, না হয়তো আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে। কিন্তু সেই আন্দোলনটি হতে হবে গ্রহণযোগ্য, সর্বজনের কাছে স্বীকৃত। সকলের সাথে আলাপ আলোচনা করে ঐক্যমত্যের ভিত্তিতে যদি একটি আন্দোলনের ডাক দেওয়া হয়, তাহলে সেই আন্দোলন কিন্তু ফলপ্রসূ হয়। জনাব এম লাল মিয়া সাহেব 29শে এপ্রিল যে আন্দোলনের ডাকটি দিয়েছিলেন, সেখানে তিনি কাউকে বিষয়টি শেয়ার করেননি, কারোর সাথে আলাপ আলোচনা করেননি, কারোর মত গ্রহণ করেননি। উল্টো তিনি লাইভে বলেছিলেন আমার কোনো নেতা লাগবে না। এটি তো ভাই 47,000 গ্রাম পুলিশের স্বার্থ যেখানে জড়িত, সেখানে একজন ব্যক্তির দ্বারা কখনই এই বাহিনীর উন্নয়ন করা সম্ভব নয়। সকলকে সাথে নিয়েই বাহিনীর উন্নয়ন করতে হবে। দ্বিতীয়ত, সে ব্যানারটি না টানিয়ে যদি একজন সাধারণ দফাদার হিসাবে আন্দোলনে যেত, তাহলে কর্মচারী ইউনিয়নের যে সকল নেতৃবৃন্দ রয়েছে তারাও তাকে সাপোর্ট করত, অর্থাৎ আন্দোলন ফলপ্রসূ হতো। বৃহত্তর স্বার্থ উদ্ধারের জন্য ক্ষুদ্রতর স্বার্থ ত্যাগ করতে হয়, এটি ভুলে গেছেন তিনি। অন্যদিকে জনাব উজ্জ্বল খান, রিট বাস্তবায়ন কেন্দ্রীয় কমিটির সভাপতি, তিনি আজকে একটি ফেসবুকে পোস্ট করেছেন যে ওরা জিতে গেল, আমি হেরে গেলাম, হাইরে কপাল আমার। এ ধরনের একটি পোস্ট করেছেন, যে পোস্টটি অত্যন্ত হতাশাব্যঞ্জক এবং দুঃখজনক। জনাব উজ্জ্বল খান রিট মামলা থেকে কিন্তু সরে যাননি, তিনি সেই মামলাটির দিকেই লেগে আছেন। তিনি হেরে যাননি এবং তিনি ব্যর্থও হননি। মামলাটি একসময় শুনানি হবে। যাই হোক, এতক্ষণ আপনাদের সাথে আমি অপ্রাসঙ্গিক বেশ কিছু বিষয় আলোচনা করলাম। অন্যদিকে গ্রাম পুলিশ বাহিনী, কর্মচারী ইউনিয়ন তারা লেগে আছে আপনাদের দাবিটি কিভাবে পূরণ করা যায় এই ব্যাপারে তারা লেগে আছে, তারা কাজ চলমান রেখেছে।
আমরা আশা করি আপনার আমার যে প্রত্যাশা, আপনার আমার যে চাওয়া, সেটি হয়তো পূরণ হবে একটু দেরিতে হলেও। কারণ আমরা গ্রাম পুলিশ সদস্য, আমরা ক্ষমতাশালী নই, আমরা অর্থশালী নই। তারপরেও সীমিত যে আর্থিক অবস্থা, তার মধ্যে দিয়েই কাজ চালিয়ে যেতে হচ্ছে। আপনাদের ফাইল মন্ত্রণালয়ে আছে, কাজ চলমান রয়েছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি, হয়তোবা আপনাদের ভাগ্যের চাকা ঘুরবে। কিন্তু যারা জানতে চাচ্ছেন এবং বিভিন্ন ভাষায় বলতেছেন আপনি মিথ্যাবাদী, আপনি অমুক, আপনার কথা একটাও সত্যি হয় না, এই যে কথাগুলো বলছেন, এই কথাগুলো আদৌ ঠিক হয়নি। কারণ এই কাজটি আমার হাতে তৈরি করা নয়, আর ফাইলটিও নিয়ে আমি সচিব মহোদয়দের কাছে ধরি না, এমনটি নয়। এই কাজটি সরকারের হাতে, সচিব মহোদয়দের হাতে। তারা তাদের সময় অনুযায়ী এটি স্বাক্ষর করবেন এবং গ্রাম পুলিশ বাহিনীর জন্য কি উপহার দিবেন, এটা তো একান্তই তাদের ব্যক্তিগত ব্যাপার। আমরা চাচ্ছি, আমরা দৌড়াচ্ছি, আমরা উন্নয় বিন্নয় করছি, বাকিটা তো তাদের ইচ্ছা। তাহলে এই নেতাদের দোষারোপ করে আপনাদের লাভ কি? যেখানে দুটি কমিটি এক হলো, সেখানে আরো একটি নতুন কমিটি গড়ে উঠতে যাচ্ছে, যেটি গ্রাম পুলিশদের জন্য অশুভ সংকেত। প্রিয় ভাইরা, একটু ধৈর্য সহকারে অপেক্ষা করুন, দেখা যাক আমাদের ভাগ্যে ভালো কিছু মেলে কিনা। তবে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আপনাদের ভাগ্যে ভালো কিছু মিলবে, একটু দেরিতে হলেও। একটু দেরি হচ্ছে কারণ আমাদের যখনই বেতন ভাতা বৃদ্ধি হয়েছে বা যখনই কোনো কিছু পেয়েছি, তার প্রজ্ঞাপনটি কিন্তু আমরা পেয়েছি আগস্ট মাসে অথবা সেপ্টেম্বর মাসে। জুলাই মাস থেকে সব কিছুই কার্যকর করা হয়। নির্দেশনা থাকে 1 জুলাই হতে কার্যকর। জুলাই কিন্তু আসেনি। আমরা ভেবেছিলাম যে হয়তো চিঠিটি বের হতে যাচ্ছে, চিঠিও বের হবে। চিঠি বের না হলে তো আপনার আমার ভাগ্যের উন্নয়ন হবে না। আমরা যে যৎসামান্য বেতন ভাতা পাই, এই বেতন ভাতা দিয়ে কিন্তু আমাদের চলতে অনেক কষ্ট হয়। আপনারা যেমন গ্রাম পুলিশ সদস্য, আমি নিজেও তো গ্রাম পুলিশ সদস্য। আপনাদের থেকে বেতন ভাতা কোনো অংশে আমি 1টি টাকাও বেশি পাই না। তাহলে বাজে মন্তব্য কেন? বাজে মন্তব্য মানুষের জন্য সুফল বয়ে আনে না, মানুষের মনকে বিষিয়ে তোলে, মানুষ তার কাজের গতি হারিয়ে ফেলে। বাজে মন্তব্য মানুষের অগ্রগতিকে কমিয়ে দেয়। তাই অনুরোধ করব, কেউ বাজে মন্তব্য না করে ধৈর্য সহকারে অপেক্ষা করবেন। লাল মিয়া সাহেব আজকে একটি ভিডিও ক্লিপ দিয়েছেন, সেখানে তিনি বলেছেন কাজ শেষ। কি কাজ শেষ সেটি কিন্তু আপনাদেরকে ক্লিয়ার করেননি। এ পর্যন্ত যতগুলো কাজ তিনি করেছেন, যতগুলো খবর তিনি দিয়েছেন, কোনো খবরই ক্লিয়ারভাবে জানাননি। গ্রাম পুলিশ সদস্যরা জানতে চাই কাজ শেষ, কি কাজ শেষ, সেটি গ্রাম পুলিশরা জানতে চাই। তবে আমি মনে করি গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা এই মুহূর্তে বেতন বৃদ্ধি হোক, 75% বা 25% পাক, জাতীয়করণ হোক অথবা জাতীয় বেতন স্কেল হোক, যেটিই হোক না কেন এই মুহূর্তে তাদের হওয়া জরুরি।
কারণ এই 6,500 টাকা বেতনে কোনোভাবেই পরিবার পরিজন নিয়ে চলা যায় না। আর যেটি হোক, হওয়ার পরে আমাদের কিন্তু জাতীয় বেতন স্কেল পাওয়ার মতো অস্ত্রটি হাতে রয়েছে। আপনারা যারা আন্দোলন করছেন, হাইকোর্ট এত সুন্দর মামলার একটি রায় দিল, মামলাটি 1 নম্বর কোর্টে চলমান থাকলো, সুপ্রিম কোর্টের আপিল ডিভিশনের 1 নম্বর কোর্টে প্রধান বিচারপতির কোর্টে চলমান থাকলো, সেই মামলাটিকে আবারও আপনারা নিয়ে গেলেন সুপ্রিম কোর্টের 2 নম্বর কোর্টে। 1 নম্বর কোর্টে কোনো মামলা যদি শুনানি হয়, তাহলে সেই মামলাটির কিন্তু রিভিউ হয় না। এখন মামলাটি নিয়ে গেছেন 2 নম্বর কোর্টে দ্রুত শুনানি করানোর জন্য। হয়তো দ্রুত শুনানি হবে, কিন্তু সরকার পক্ষের রিভিউ করার সুযোগটি করে দিয়েছেন, যেটি গ্রাম পুলিশ বাহিনীর জন্য অত্যন্ত ক্ষতির কারণ। এই মামলাটিও গ্রাম পুলিশ বাহিনী কর্মচারী ইউনিয়নকে সাথে নিয়ে খুব দ্রুতই সমাপ্ত করা হবে ইনশাল্লাহ। আপনারা যারা গ্রাম পুলিশে বড় আশা নিয়ে এসেছেন এবং দিনের পর দিন কষ্ট করে যাচ্ছেন, কাজ করে যাচ্ছেন প্রজাতন্ত্রের, কিন্তু ন্যায্য অধিকার থেকে যারা বঞ্চিত রয়েছেন, তাদের আশা, তাদের প্রত্যাশা যে কোনো মূল্যে বাস্তবায়ন হবে ইনশাল্লাহ। অনেকে কথা বললে অনেকে মনে করেন কর্মচারী ইউনিয়নের দালাল। আপনার ধারণা ভুল। আমি কারোর দালাল নই। আমি অনেক নেতা তৈরি করেছি, কিন্তু নিজে নেতা হইনি। এটা কি জানেন আপনারা? আমি অনেক নেতা তৈরি করেছি, কিন্তু নিজে নেতা হইনি, কারণ আমার নেতৃত্বের প্রয়োজন নাই। আমি চাই আমার ন্যায্য অধিকার প্রতিষ্ঠা হোক। আমি চাই আমার জীবন মানের উন্নয়ন হোক। কিন্তু যদি ভুল পথে আমি সেটি আদায়ের চেষ্টা করে থাকি, তাহলে তো কোনো লাভ হবে না আন্দোলন করে। প্রিয় ভাইরা, কারেন্ট চলে গেল, সোলারের আলোতে অত্যন্ত অন্ধকার দেখাচ্ছে। অনেক ভাইয়েরা আমার সাথে যুক্ত হয়েছেন। মোহাম্মদ শফিকুল্লাহ ভাই গ্রাম পুলিশ লক্ষ্মীপুর থেকে যুক্ত হয়েছেন। এই শফিকুল্লাহ ভাই অত্যন্ত ভালো মনের একজন মানুষ। তিনি তার এলাকার থেকে একজন গ্রাম পুলিশ সদস্যর ভোটার আইডি সংশোধনের জন্য বেশ কিছু টাকা ফুরকান শিকদারকে দিয়েছিলেন, রাঙামাটির ফুরকানকে। আর রাঙামাটির ফুরকান কাজটি না করে সেই টাকাটি মেরে দিয়েছে। হতদরিদ্র গ্রাম পুলিশ সদস্য মোহাম্মদ শফিকুল্লাহ ভাই মহা বিপদে পড়ে গিয়েছে। এই ব্যাপারে ফুরকানের সাথে অনেকবার কথা বলেছি, কিন্তু লাভ হয়নি। তাকে বলেছিলাম যে ভাই আস্তে আস্তে হলেও এই টাকাটা পরিশোধ করেন, এবং শফিকুল্লাহ ভাই যার কাছ থেকে টাকাটি নিয়ে দিয়েছিল তার সাথেও কথা বলেছিলাম। সেও অত্যন্ত হতদরিদ্র একজন মানুষ। আমরা যারা গ্রাম পুলিশে চাকরি করি, আমাদের কিন্তু মাথা গোজার ঠাঁই নেই অনেকের। নুন আনতে পান্তা ফুরাই প্রায় প্রতিটি পরিবারের, হাতে গোনা 2-4 জন ব্যতীত। আমরা সবাই চাই আমাদের ভাগ্যের উন্নয়ন, কিন্তু ভাগ্যের উন্নয়ন করতে গিয়ে সেটি যদি উন্নয়ন না হয়ে আমাদের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়, তাহলে এর চাইতে আক্ষেপের আর কিছু নাই। যখনই গ্রাম পুলিশ বাহিনীর কোনো সম্ভাবনা তৈরি হয়, গ্রাম পুলিশ বাহিনীর কোনো অগ্রগতি দেখা দেয়, তখনই একটি বিশেষ শ্রেণী এটিকে পণ্ড করার জন্য, এটাকে বানচাল করার জন্য অপকৌশল গ্রহণ করে আপনাদের ক্ষতিগ্রস্ত করে। আর আপনারা সাধারণ গ্রাম পুলিশ অনেকেই বুঝতেই পারেন না যে কে সত্য কে মিথ্যা। একটি কথা মনে রাখবেন, সত্যের জয় ধীরে ধীরে হয়, আর মিথ্যার জয় দ্রুত গতিতে হয়। মিথ্যা একদিন ধ্বংস হয়ে যায়, কিন্তু সত্য প্রতিষ্ঠিত হয়। সত্যের জয় হয়, কিন্তু ধীরে ধীরে।
যারা সত্য কথা বলে তাদের পিছনে লোক সংখ্যা খুব কম থাকে। আপনারা আজে বাজে মন্তব্য করতে দ্বিধাবোধ করেন না। আমি কমান্ডার মুজিবুর রহমান গ্যারান্টি সহকারে বলতে পারি, যারা বাজে মন্তব্য করছেন কারোর কাছ থেকে 10টি পয়সা নিয়ে আমি কিন্তু খাইনি। অনেকে বলেন মুজিবর বাঁশ দিছে, জাতীয়করণ জাতীয়করণ বলেন, জাতীয়করণ শব্দ কি আপনারা কয়জনে বুঝেন আমাকে বলে যাবেন আজকে। এই গ্রাম পুলিশ বাহিনীর যেখানে কোনো স্কেলই নেই সেখানে জাতীয়করণের প্রত্যাশা আপনারা কিভাবে করেন? আর এই মিথ্যার উপরে দাঁড়িয়ে আন্দোলন করে অথবা অন্য পন্থা অবলম্বন করে আরেকজনকে ইন্ধন দিয়ে তার পক্ষ অবলম্বন করছেন, এটি কি আপনার ভুল নয়? গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের জাতীয়করণ পাইতে অনেক সময়ের ব্যাপার। হাইকোর্টে আমরা মামলা করেছিলাম কি নিয়ে? যে আমরা ন্যায্য মজুরি থেকে বঞ্চিত, আমরা প্রজাতন্ত্রের পোশাক পরি, আমরা রাষ্ট্রের কাজ করি, আমরা কেন আমাদের অধিকার থেকে বঞ্চিত? এই মর্মে মামলাটি করেছিলাম। সেই মামলায় কিন্তু হাইকোর্ট রায় দিয়েছে যে জাতীয় বেতন স্কেলে অন্তর্ভুক্ত করে এদের বেতন ভাতা দিতে হবে। জাতীয় বেতন স্কেলের কথা বলেছে। এখন জাতীয় বেতন স্কেল দুটি খাত থেকে আসে, একটি রাজস্ব খাত, একটি উন্নয়ন খাত। রাজস্ব খাতই হলো জাতীয়করণ আর উন্নয়ন খাত হলো জাতীয় বেতন স্কেল। হাইকোর্ট তো বলে নাই আপনাকে যে রাজস্ব খাতে অন্তর্ভুক্ত করে বেতন ভাতা দিতে হবে, আপনাকে বলেছে জাতীয় বেতন স্কেল দিতে হবে। জাতীয় বেতন স্কেল হাইকোর্ট আমাদের দিল। যদি সরকার বলে যে জাতীয় বেতন স্কেল দিলাম উন্নয়ন খাত থেকে, তখন কি করবেন? আপনি কি জাতীয়করণ পাবেন? গ্রাম পুলিশদের জাতীয়করণ পেতে সর্বপ্রথম ইউনিয়ন পরিষদের সচিবদের জাতীয়করণ হতে হবে। যদি সচিবরা জাতীয়করণের আওতায় থাকতো তাহলে আমরা গ্রাম পুলিশদের জাতীয়করণ পাইতে তেমন একটি বেগ পেতে হতো না, এবং আমরা আশাবাদী থাকতাম যে আমাদেরও হয়তো জাতীয়করণ হবে। এই জাতীয়করণের শব্দটি ব্যবহার করে গ্রাম পুলিশ সদস্যদের যে স্বপ্নটি দেখানো হচ্ছে সেই স্বপ্নটি অমূলক এবং সেই শব্দটি সম্পূর্ণ ভিত্তিহীন। আগে জাতীয় বেতন স্কেল কিভাবে পাওয়া যায় সেই চেষ্টাটি করুন সকলে। যদি জাতীয় বেতন স্কেল হয়, আল্লাহর রহমতে জাতীয়করণের প্রত্যয় পূরণে পদক্ষেপ গ্রহণ করা যাবে। জাতীয় বেতন স্কেলই যেখানে নেই সেখানে আমরা দাবি করছি জাতীয়করণের, যেটি অবাঞ্ছনীয়। প্রিয় ভাইয়েরা, আসলে অনেকে মনে করেন আমরা ফেসবুকের পেজ ব্যবসা করি, ভিউ বাড়ানোর জন্য লাইভ করি, অথবা আমরা ইনকাম করছি। আপনি একজন গ্রাম পুলিশ সদস্য হিসাবে 6,500 টাকা বেতনে আপনার কিন্তু সংসার চলে না, কোনোভাবেই চলে না। সেখানে কোনো গ্রাম পুলিশ সদস্য এই চাকরির পাশাপাশি কোনো না কোনো কাজ করে পরিবার পরিজন নিয়ে বেঁচে রয়েছে। যারা শিক্ষিত সচেতন তারা ছোটোখাটো কোনো কাজ করতে পারে না, তারা চাকরির পাশাপাশি যদি অন্য উপায়ে কিছু ইনকাম করতে পারে তাহলে আপনাদের ক্ষতি কি? আপনারই তো এক ভাই, আপনারই তো সহজাতি, সে যদি 2টি টাকা ইনকাম করতে পারে, এখানে আপনার সমস্যা কোথায়? আপনিও চেষ্টা করুন, আমরা আপনাকে সাপোর্ট করব, অবশ্যই আপনাকে সাপোর্ট দেব। কিন্তু আপনারা বাজে মন্তব্য করে আমাদেরকে বিষিয়ে তুলেছেন। আমাদের ভাবতেই কষ্ট হয় যে আমরা যাদের জন্য চেষ্টা করি তারা আজে বাজে মন্তব্য করে, আজে বাজে কথা বলে। এটা অত্যন্ত দুঃখজনক।
যাই হোক প্রিয় ভাইরা, দীর্ঘ সময় আমি কথা বলেছি আপনাদের ভাগ্যের উন্নয়ন নিয়ে। হয়তো ভুল ত্রুটি হতে পারে, কথার মধ্যে জটিলতা থাকতে পারে, তবে আমার কথা সকলে বুঝবে না। আমি ভিডিও ছাড়ি, পোস্ট দেই অথবা লাইভ করি, যেটাই করি আমার কথাগুলো একটু গভীরভাবে চিন্তা ভাবনা করে ভেবে দেখবেন যে আমি কি কথাটি বলেছি, তাহলে মূল কথাটি কিন্তু পেয়ে যাবেন। হয়তো পেঁচিয়ে একটু কথা বলি, সেই প্যাচের কথাটি একটু বিশ্লেষণ করলেই আপনারাই বুঝে যাবেন যে আমি কোন ইঙ্গিত করছি। ধৈর্য ধরেন, ধৈর্য ধরেছি, ধৈর্য ধরব, সর্বশেষ দেখব। যদি ভাগ্যের উন্নয়ন কোনোভাবেই সম্ভব না হয়, আমি আপনাদেরকে কথা দিচ্ছি সকলের সাথে আলাপ আলোচনার ভিত্তিতে, ঐক্যমতের ভিত্তিতে একটি কঠোর থেকে কঠোর সিদ্ধান্ত গ্রহণ করা হবে কর্মচারী ইউনিয়নের মাধ্যমে আপনাদের ভাগ্য উন্নয়নে। অপেক্ষা করুন, ধৈর্য ধরুন। অনেক রাত হয়ে গেছে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশায় আজকের লাইভ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।